আসসালামু আলাইকুম। এই লেকচার সিরিজটা হচ্ছে প্রবাবিলিটির উপর। আমাদের এই কোর্সে যে প্রবাবিলিটির যে টপিকগুলো আছে সেগুলোই আসলে এই লেকচার সিরিজটা বা প্লেলিস্টটাতে আমি আলোচনা করব। আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল ভিডিও, এখানে আমি কিছু বেসিক টার্মস যেগুলো পরবর্তীতে আমাদের প্রবাবিলিটির জন্য লাগবে সেগুলো আলোচনা করব। তো শুরুতেই আসে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি যদি লিখি র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমরা যেটাকে বাংলায় বলি আসলে দৈব ঘটনা। কোনো জিনিসকে যদি আসলে আমরা জানি যে এটা রেজাল্ট কি হবে, যেমন আমরা যদি একটা কয়েনকে নিক্ষেপ করি, এখান থেকে দুইটা আউটকাম আসা পসিবল, একটা হচ্ছে হেড আর একটা টেল, এটা আমরা জানি। কিন্তু এখন আমি যদি নিক্ষেপ করি কোনটা আসবে এটা আমি জানি না। সেই জিনিসটাকে আসলে বলা হয় র্যান্ডমলি আমি একটা এক্সপেরিমেন্ট করলাম। তবে এটার রেজাল্ট কি আসতে পারে, কি কি আসা পসিবল সেটা আমি জানবো, এটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপর আহ, ধরা যাক আমি র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে আমি প্রথমে একবার কয়েন টস করলাম, দ্বিতীয় আরেকবার কয়েন টস করলাম, তৃতীয় আরেকবার কয়েন টস করলাম। এই যে প্রত্যেকবার আমি টস করতেছি, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ট্রায়াল, এবং প্রত্যেকটা ট্রায়ালেই আমার এক একটা আউটকাম আসবে। এরপর আমরা বলতে পারি হচ্ছে আউটকাম কি আসলে। আমি এরপর আরেকটা টার্ম যদি লিখি, ওয়ান গেল র্যান্ডম এক্সপেরিমেন্ট, দুই হচ্ছে ট্রায়াল। আমি একটু এই অংশটা মুছে দিই। তিনে আসা যায় হচ্ছে আউটকাম। আউটকাম বলতে ওইটাই বোঝায় যে আমি একটা কয়েন টস করলাম, হেড আসবে নাকি টেল আসবে সেটাই হচ্ছে আউটকাম, মানে হেড একটা আউটকাম, টেল একটা আউটকাম। তারপর চারে আমরা বলতে পারি ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম, এটা মানে কি, এটা হচ্ছে অনুকূল ঘটনা। আউটকামকে আমরা আসলে বাংলায় ঘটনা বলি, যে কোনো একটা ঘটনা বা কিছু ঘটলো। এখন অনুকূল ঘটনা বা ফেভারেবল আউটকাম হচ্ছে যে, যেমন বাংলাদেশ আর ইন্ডিয়ার যদি এখন ম্যাচ হয়, এখন বলা হয় যে হেড বা টেল, এখন বাংলাদেশের অধিনায়ক কি করবে, ধরা যাক হেডকে চুজ করলো, তো বাংলাদেশের প্লেয়ারটা অবশ্যই চাবে যেন হেডটা আসে। তো তার জন্য কিন্তু হেড হচ্ছে ফেভারেবল আউটকাম বা অনুকূল ঘটনা, আর ইন্ডিয়ান যে প্লেয়ারটা তার জন্য হচ্ছে টেল। এরপর কি আসে, স্যাম্পল স্পেস। মোটামুটি এটা বলা যায় খুবই ইম্পর্টেন্ট স্যাম্পল স্পেসটা। মানে এখানে যতগুলো বললাম এগুলো জাস্ট জানার জন্য বললাম আলোচনা সাপেক্ষে, কিন্তু স্যাম্পল স্পেসটা ওইগুলোর মধ্যে একটু ইম্পর্টেন্ট। এখন স্যাম্পল স্পেস বলতে আসলে কি বোঝায়, ধরা যাক আমরা একটা ছক্কা নিক্ষেপ করব, ডাইস। আমরা লুডো খেলার সময় ডাইস দিয়ে সবাই খেলি, আচ্ছা ডাইসটাও তো একটা ভালো হয়নি। তো ডাইসের কিন্তু ছয়টা পার্ট থাকে। এখন আমরা জানি যে ডাইসের মধ্যে ছয়টা নাম্বার থাকে, 1, 2, 3, 4, 5, 6। এই যে এই ছয়টা নাম্বার, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা আউটকাম, মানে পসিবল আউটকাম, সম্ভাব্য ঘটনা এগুলো হতে পারে। আমি একটা কয়েন টস করলে একটা হেড আর একটা টেল আসতে পারে। এই যে একটা ঘটনা ঘটাইলে কি কি আসতে পারে আউটকাম হিসেবে, তাদেরকে নিয়ে যদি একটা সেট গঠন করা হয়, এই যে আমি একটা সেট গঠন করলাম, এই সেটটাকে বলা হয় আসলে স্যাম্পল স্পেস। তাহলে এটা হচ্ছে ডাইস নিক্ষেপ করার যে স্যাম্পল স্পেস, আর এটা হচ্ছে কয়েন নিক্ষেপ করার যে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে বাংলায় কি বলে, বাংলায় বলে হচ্ছে আহ, বাংলার ওয়ার্ডটা খেয়াল আসছে না। তো এরপর এরপর আর কি কি আসতে পারে, যেমন ইভেন্ট বা ঘটনা, এটা তো বললামই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যে আউটকাম আসতে পারে ইভেন্ট, মানে মোটামুটি সবগুলো কাছাকাছি টাইপের। এরপর যদি আমি আরেকটা সংজ্ঞা যদি বলি, শিওর ইভেন্ট বা নিশ্চিত ঘটনা। শিওর ইভেন্ট মানে কি, যেটা 100% ঘটবে। এখন এখানে যদি আমি বলি সম্ভাবনার কিন্তু একটা রেঞ্জ আছে, শিওর ইভেন্ট আর একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। আমি যদি দুইটাকে একসাথে এক্সপ্লেন করি,
ইম্পসিবল ইভেন্ট। এখন সম্ভাবনা একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে 0 থেকে সমান বা এর থেকে বড়, ধরা যাক প্রবাবিলিটি এটা, এবং 1-এর সমান বা 1 থেকে ছোট। যদি কোনো একটা জিনিস ঘটবেই, যেমন আগামীকাল সূর্য উঠবে পূর্ব দিকে, এটা একটা নিশ্চিত ঘটনা, তাহলে এটা হচ্ছে কি শিওর ইভেন্ট, এবং এটার মান হচ্ছে 1। আবার আমি যদি বলি যে আগামীকাল বৃষ্টি হবে, এখন বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তার মানে এটা কিন্তু আসলে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে হয়। যদি বৃষ্টি না হয় তাহলে 0, বৃষ্টি হলেও 1, এর মধ্যে একটা রেঞ্জে কিছু একটা হবে। আর ইম্পসিবল ইভেন্ট, আমি যদি বলি যে আগামীকাল সন্ধ্যা 7টায় হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হবে, এটাই ইম্পসিবল একটা ইভেন্ট। বা বাংলাদেশ হচ্ছে আগামীকালকে ক্রিকেট ম্যাচ জিতবে, এটাও কাইন্ড অফ বলা যায় ইম্পসিবল ইভেন্ট। তো এটা হচ্ছে ইম্পসিবল। তো ইম্পসিবল ইভেন্টের মান হচ্ছে 0। এরপর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের জানা। এটা কি ছিল, 5, 6, 7, এটা হচ্ছে 8 নাম্বার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, যেই ইভেন্টটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। যেমন আমি যদি একটা কয়েন টস করি, কয়েন টসে কি হেড আসবে নাকি টেল আসবে, এটা কিন্তু আসলে কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। সো এটাকে আমরা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এরপর আসা যাক ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্টটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য খুব ফেমাস একটা এক্সাম্পল আছে। ধরা যাক আমার এখানে একটা বক্স রাখা আছে, বক্সের মধ্যে আহ, দুইটা ধরা যাক কমলা বল আর তিনটা হচ্ছে সবুজ বল। এখন আমি কেউ একজনকে বললাম, ধরা যাক আমাদের ক্লাসের তানভীরকে বললাম যে তানভীর এসে এখান থেকে যে কোনো একটা বল র্যান্ডমলি নেবে। এখানে টোটাল বল হচ্ছে কয়টা, n = 5। এখন এখান থেকে লাল বল আসার সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ রেড বল, সেটা কি হবে, 5টার মধ্যে 2টা। আর প্রবাবিলিটি অফ গ্রিন বল, সেটা কি হবে, 5টার মধ্যে 3টা। এখন ওকে যদি আমি গ্রিন বল তুলতে বলি, সাপোজ গ্রিন বল তুলতে বলে, কিন্তু এটা হচ্ছে ওর প্রবাবিলিটি। তো প্রথমে ও যখন গ্রিন বল তুলতে আসলো, তখন কিন্তু সেটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল। এরপর ও যখন একটা গ্রিন বল তুললো, এখন ও করলো কি, ওই বলটার বক্সে ফেরত দিল না। এখন কি আমাদের নেক্সটেও যদি আরেকজনকে আমি যদি বলি, লেটসে আমি বললাম যে তারেককে বললাম যে বলটা তোলার জন্য, তো ওর ক্ষেত্রে কি গ্রিন আসার সম্ভাবনা তানভীরেরটার সাথে কি মানে সেম হবে? অবশ্যই হবে না। কারণ এখন কিন্তু এন আর 5টা নাই, এন কিন্তু এখন 4টা। আর গ্রিনের সংখ্যা কিন্তু এখন ওই হিসাব করলে আগের থেকে কম। তার মানে এখন প্রবাবিলিটি অফ গ্রিন হবে 2/4, বা এটাকে আমরা বলতে পারি হাফ। এখন 50%, তখন কিন্তু 50%-এর বেশি ছিল, তখন 50%-এর বেশি ছিল সম্ভাবনা, এখন কিন্তু এটা 50% হয়েছে, তার মানে সম্ভাবনা কমছে। তার মানে আমার আগের যে গ্রিন বলটা, সেটা আমি বক্সে ফেরত দিব নাকি দিব না, সেটার উপর ডিপেন্ড করতেছে আমার আমার নেক্সট ঘটনার প্রবাবিলিটি কি হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে আমি দ্বিতীয় যেই এক্সপেরিমেন্টটা করলাম, মানে দ্বিতীয়বার যে বল তুলতে গেলাম, এটা কিন্তু প্রথম ঘটনাটা বা প্রথমবার বল তোলার উপর ডিপেন্ড করে, এজন্য এটা একটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। এরপর কমপ্লিমেন্টারি ইভেন্ট, এটাও ইম্পর্ট্যান্ট। আমি যদি লিখি কমপ্লিমেন্টারি ইভেন্ট, এটা দিয়ে কি বোঝায়? এটাকে আসলে বাংলাতে মনে হয় সম্ভবত পূরক ঘটনা বলে, আমি যদি ভুল না হই, পূরক ঘটনা। এখন এই কথাটার মানে কি, ধরা যাক যে আমার আমাদের এখানে কোনো একটা বলি, আচ্ছা একটা ভালো একটা এক্সাম্পল আছে। ধরা যাক আমাদের কোনো একটা ডাইস দেওয়া হলো, এখন ডাইসের মধ্যে 1, 2, 3, 4, 5, 6। এখন জোর আসার সম্ভাবনা কি কি, সরি বিজোড়, বিজোড় আসার সম্ভাবনা কি কি,
135, তাই না? তাহলে এই তিনটার পুরো ঘটনা কি হবে? জোড় না আসা। অর্থাৎ জোড় আসার পুরো ঘটনায় কি হবে? জোড় না আসা। সরি, আমি বিজোড় নিয়ে কথা বলতেছি, মানে বিজোড় ঘটনা আসার পুরো ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে বিজোড় না আসা, মানে জোড় আসা। সেগুলো কি হবে? 2, 4, 6। এই যে ওরা পরস্পর কি কমপ্লিমেন্টারি ইভেন্ট। আবার কয়েন টস করলে হেড আসতে পারে, টেল আসতে পারে। হেড আসলে টেল আসবে না, টেল আসলে আবার হেড আসবে না। তার মানে হেডের কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে টেল, টেলের কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে হেড। এরপর এরপর আসে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আচ্ছা, রোমান সংখ্যা আমি পারবো না, এখন নর্মাল সংখ্যা দিই। ইকুয়ালি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। এখন ইকুয়ালি লাইকলি ইভেন্ট কি? ধরা যাক, মানে এটা সোজা কথায় যে দুইটারই 50-50 চান্স, যেমন বা সবারই একই রকমের চান্স। যেমন আমাদের ডাইসের ক্ষেত্রে আমরা যে কোনো একটা নাম্বার আসা, 1, 2, যে কোনো একটা নাম্বার আসার সম্ভাবনা কিন্তু 1/6। এটা কার জন্য? ফর ডাইস। আবার কয়েন টসের ক্ষেত্রে হেড বা টেল এটা আসার সম্ভাবনা কি? হাফ। এটা হচ্ছে ফর টস দিতে পারি। এটা প্রত্যেকের সমসম্ভাব্য ঘটনা আর কি। এরপর আসে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু এটা দিয়ে দেখি। এটাকে আমি 3 স্টার দিই, এটা অনেক ইম্পর্টেন্ট, সামনের টপিকগুলোতে লাগবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, আর এর সাথে রিলেটেড আরেকটা হচ্ছে, এটাকেও 3 স্টার দিই। সেটা হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো এই দুইটা একসাথে জানা লাগবে। এটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে আসলে যেটা বাংলায় বোঝায় যে এটার ক্ষেত্রে এক্সক্লুসিভ ইভেন্ট, এটাকে মনে হয় বলা হয় বর্জনশীল। আমি বাংলা টার্মগুলো বলতেছি যেন বুঝতে ইজি ইজি হয় আমাদের। বর্জনশীল, আর এটা কি? অবর্জনশীল। অবর্জনশীল। আচ্ছা, তো বর্জনশীল বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? ধরা যাক, আমি বললাম যে ক্লাসের মধ্যে 3জন ক্রিকেট খেলে আর 4জন ফুটবল খেলে, কিন্তু যারা ফুটবল খেলে তারা ক্রিকেট খেলে না, আবার যারা ক্রিকেট খেলে তারা ফুটবল খেলে না। তা আমি যদি এখন এখানে যদি একটা করতে চাই, ভেনচিত্র আঁকতে চাই, চিত্রটা এরকম হবে না? অর্থাৎ এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল। তার মানে এখানে কিন্তু কোনো কমন পার্ট নাই। যদি একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে কোনোভাবে যদি তাদের মধ্যে কোনো কমন পার্ট না থাকে, সেটা হচ্ছে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা বর্জনশীল। আর নন মিউচুয়াল মানে কি? কমন পার্ট থাকবে। ধরা যাক, এখানে আমি বললাম যে 3জন ক্রিকেট খেলে, তারপর হচ্ছে 3জন ফুটবল খেলে, কিন্তু এর মধ্যে 2জন আছে যারা ক্রিকেট ফুটবল দুইটাই খেলে। তখন কিন্তু জিনিসটা ওভারল্যাপ করবে। CF, এখানে ওই 2জন প্লেয়ার থাকবে, 2জন প্লেয়ার থাকবে, যেমন হচ্ছে ধরা যাক আহ, সানজিদ আর রোকন। ধরা যাক ওরা 2জনই ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, তাহলে কিন্তু এই যে জিনিসটা হলো সেটা কিন্তু আসলে আর বর্জনশীল না, সেটা তখন অবর্জনশীল বা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এরপর এরপর আর কি থাকে? এক্স এরপর হচ্ছে আর তেমন ইম্পর্টেন্ট নাই এখানে। আচ্ছা, এরপর প্রবাবিলিটির যে সূত্রটা বলা হয়েছে, প্রবাবিলিটির সূত্র কি? যে এখানে যদি আমি লিখি পি অফ এ ইজ ইকুয়াল টু NA/NS। এটা আমাদের প্রথম সূত্র দেওয়া আছে প্রবাবিলিটির জন্য। এই সূত্রটা আসলে খুব কঠিন কিছু না, একদম ইজি জিনিস। এটাকে যদি আমি এক্সপ্লেন করি, ধরা যাক এস দিয়ে বোঝায় যে মানে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো উপাদান আছে। যেমন স্যাম্পল স্পেসের মধ্যে ধরা যাক আমি বললাম যে
ইসের জন্য, ডাইসের জন্য কিন্তু উপাদান কয়টা? 6টা। তাহলে এস এর মান হচ্ছে তখন 6। এখন আমি যদি বলি এ দিয়ে ধরা যাক বললাম যে আহ, এক আসার ঘটনা, এক আসার ঘটনাকে আমি এ দিয়ে ডিফাইন করলাম। তাহলে 6টা ডাইসের 6টা সাইডের মধ্যে এক আসার ঘটনা কি হবে? 1/6 হবে। অর্থাৎ এন অফ এস মানে হচ্ছে স্যাম্পল স্পেসের উপাদান কতগুলো ওটা দিয়ে বোঝায়, আর এন অফ এ দিয়ে বোঝায় যে এ ঘটনাটা ঘটার জন্য আসলে অনুকূল উপাদান কি কি। একটাই, এ তো একটাই আছে, বা ওয়ান কিন্তু একটাই আছে। আর টোটাল ডাইসের কিন্তু সংখ্যা আছে 6টা, তাহলে প্রবাবিলিটি হবে কি 6/a। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটির সূত্র। এবার যে ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি। ইম্পর্ট্যান্ট টপিকটা এখানে হচ্ছে, আমি লিখতে পারি এভাবে: লজ অফ প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটির দুইটা ল আছে। এর মধ্যে একটা ল হচ্ছে অ্যাডিটিভ ল, বা এটাকে হচ্ছে সংযোগ সূত্র বলে। আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল, বা বাংলাতে এটাকে আমরা গুণন সূত্র বলতে পারি। এখন আমি যদি অ্যাডিটিভ ল নিয়ে যদি কথা বলতে চাই, অ্যাডিটিভ ল কিন্তু দুইটা জিনিসের ক্ষেত্রে হয়। একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একটা হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। একটু আগে আমরা কিন্তু এই দুইটা টপিক দেখে আসছি, এই দুইটার ক্ষেত্রে হয়। এখন অ্যাডিটিভ ল কি বলে? এখানে দুইটা সূত্র আছে। যেমন হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমি বলি সূত্রটা কি, আগে সূত্রটা বলি এরপর আমি এক্সপ্লেন করি। পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। আর এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এখন এই জিনিসটা আমি যদি একটু এক্সপ্লেন করতে যে এটা দিয়ে আসলে কি বুঝাইছে। প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যদি আমি বলি যে ধরা যাক আমাদের দুইটা ঘটনা দেওয়া আছে। ঘটনা দুইটা হচ্ছে যে তিনজন ক্রিকেট আর চারজন ফুটবল চারজন ফুটবল খেলে। এখানে বললাম যে আমাদের ক্লাসের মধ্যে চারজন আর তিনজন মোট 7জন আছে। এখন এই 7জনের মধ্যে ক্রিকেট অথবা ফুটবল খেলার সম্ভাবনা কি? ধরা যাক আমি আমাদের ক্লাসে ডালিম স্যার আসলো, ডালিম স্যার এসে পিক করলো যে 7জনের মধ্যে একজনকে নেবে যে হয় ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, মানে স্পোর্টসের সাথে সংযুক্ত না এরকম হওয়া যাবে না, কিছু একটা খেলতে হবে। তো স্যার এরকম পিক করলো, কেউ না কেউ তো 7জনের মধ্যে একজন তো থাকবেই যে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে। তো এটাই বুঝাইছে যে এ ইউনিয়ন বি দিয়ে বুঝাইছে যে দুই ধরনের ক্যাটাগরির মানুষের টোটাল যে প্রবাবিলিটি ওটা কি হবে, শুধু যারা ক্রিকেট খেলে তাদের প্রবাবিলিটি আর শুধু যারা ফুটবল খেলে তাদের প্রবাবিলিটির যোগফলের সমান। আর এটা কিসের জন্য? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখানে কিন্তু যারা ক্রিকেট খেলে আর যারা ফুটবল খেলে তারা কিন্তু একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড না। যারা ক্রিকেট খেলে তারা ফুটবল খেলে না, যারা ফুটবল খেলে তারা ক্রিকেট খেলে না। এটা গেল এক্স বোঝার ব্যাপারটা আসলে আসে কি নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট বা সেকেন্ডটার মধ্যে। এখানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের কিন্তু এই যে এক্সট্রা এই অংশটা থাকে। এখন এই অংশটা কেন আসে এটা আমি জাস্ট একটু বাংলাতে যদি এক্সপ্লেন করি তাহলে বোঝাটা সহজ হবে। ধরা যাক আমি এখানে যদি বলি যে কি উদাহরণ দেওয়া যায়, ধরা যাক এ বি সি এই তিনজন হচ্ছে ক্রিকেট খেলে। আবার বি সি ডি এফ এই চারজন কি করে ফুটবল খেলে।
এখন আমি কিন্তু এখানে খুব স্পষ্টভাবেই দেখতে পারতেছি যে এখানে বিসি আছে যারা ক্রিকেট খেলে, আবার এই সেম বি আর সি তারা কি ফুটবল খেলে। এখন আমি যদি বলতাম যে ওদের মধ্যে মোট প্রবাবিলিটিটা বের করো, যে ক্রিকেট অথবা ফুটবল খেলার প্রবাবিলিটিটা, তাহলে কি হইতো? বিসি ক্রিকেটও খেলে, ও ওইখানেও হচ্ছে ক্রিকেটের জন্য পি অফ সি আসবে, আবার ফুটবল খেলে পি অফ এফ, ওটার মধ্যেও তো বি আর সি আসবে, তাহলে কি জিনিসটা দুইবার রিপিটেশন হয়। তো সেক্ষেত্রে আমি যদি এখানে বলি যে ক্রিকেট অথবা ফুটবল, সেক্ষেত্রে আমরা কি করব, যে ধরা যাক আমি এ বি সি এই তিনজনকে নিলাম ক্রিকেটের জন্য। ফুটবলের জন্য যদি আবার বি সি ডি এফ নেই, তাহলে এই অংশটুকু তো আবার রিপিট হইলো, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর মধ্যে বা ক্রিকেট বা ফুটবলের মধ্যে কমন কে আছে? কমন আছে কিন্তু বি আর সি। তো আমি মাইনাস যদি বি আর সি করি, তখন কিন্তু এই যে একটা অংশ মাইনাস যায়, তখন এ বি সি ডি এফ, তাহলে এই পাঁচজনেরই মোট খেলার সম্ভাবনা সেটা আসে। মানে এটা হচ্ছে কমন পার্টের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আমার এক্সপ্লেনেশন হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, বাট বোঝার জন্য আসলে এটা সুবিধা হয়। তো এটা হচ্ছে কি, যা যদি কমন পার্ট থাকে, অর্থাৎ কমন থাকলে কমন থাকলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। আচ্ছা, আজকের ভিডিওটা এর থেকে লেন্দি না করি, এতটুকুই আশা করা যায় এনাফ হবে। নেক্সটে আমরা হচ্ছে যে বেইস থিওরেম আছে, বেইস থিওরেম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।